হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 25টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে এটা তোমাদের SAQ প্রশ্ন উত্তরের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি প্রথম 25টা প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকে 26 নম্বর থেকে 50 নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি, দেখে নাও। প্রথম প্রশ্ন আজকে ক্লাসে, অনির্দেশনামূলক পরামর্শ দান কি? অনির্দেশনামূলক পরামর্শ হলো একটি পরামর্শ প্রার্থী কেন্দ্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে পরামর্শদাতা কোনো সরাসরি নির্দেশ প্রদান করেন না, তিনি পরামর্শ প্রার্থীর জন্য একটি অনুকূল ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করেন যাতে পরামর্শ প্রার্থী নিজেই আত্ম উপলব্ধির মাধ্যমে তার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে। পরের প্রশ্ন আছে, সমন্বিত পরামর্শ কাকে বলে? সমন্বিত পরামর্শ হলো নির্দেশমূলক এবং অনির্দেশমূলক এই দুটি প্রধান পদ্ধতির সুচিন্তিত ও নমনীয় সমন্বয়। এখানে পরামর্শদাতা পরামর্শ প্রার্থীর প্রয়োজন এবং তার সমস্যার প্রকৃতির ভিত্তিতে এই দুই পদ্ধতির মধ্যে থেকে সবচেয়ে উপযুক্ত কৌশল বেছে নিয়ে প্রয়োগ করেন। তারপরে আছে কি, ব্যক্তিগত পরামর্শদানের দুটি সুবিধা লেখো। ব্যক্তিগত পরামর্শদানের দুটি সুবিধা দেখো। সুবিধা দুটি কি? এক হচ্ছে গভীর বিশ্লেষণ, আরেকটা হচ্ছে গোপনীয়তা ও আস্থা। দেখো, এটি পরামর্শ প্রার্থীর ব্যক্তিগত ও জটিল সমস্যাগুলিতে গভীরভাবে মনোযোগ দিতে এবং তার মূল কারণ বিশ্লেষণ করতে সাহায্য করে। আর গোপনীয় আস্থা বলছে এটি পরামর্শ প্রার্থীর এবং পরামর্শদাতার মধ্যে একটি নিরাপদ ও বিস্তার সম্পর্ক তৈরি করে, যা পরামর্শ প্রার্থীর মধ্যে মুক্ত প্রকাশ সহায়ক। তারপরে দলগত পরামর্শদানের দুটি গুরুত্ব কি? দলগত পরামর্শদানের দুটি গুরুত্ব, একটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, আর একটা হচ্ছে সাশ্রয়ী ও সময় সাপেক্ষ। দলগত পরিবেশ সদস্যদের একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে এবং পারস্পরিক সমর্থন লাভ করে। আর দুই হচ্ছে দেখো, এটি ব্যক্তির পরামর্শদানের চেয়ে কম সময় সাপেক্ষ এবং বেশি সাশ্রয়ী, কারণ একই সময়ে একাধিক শিক্ষার্থীকে সহায়তা করা যায়। 30 নম্বর প্রশ্নের উত্তরটা এবার দেখো। প্রশ্নটা আছে, নির্দেশনা কিভাবে শিক্ষা ব্যবস্থায় সহায়তা করে? নির্দেশনা শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাগত ও বৃত্তিমূলক লক্ষ্য নির্ধারণে, শিক্ষাগত দুর্বলতা চিহ্নিত করে তা দূর করতে এবং শিক্ষার বিভিন্ন স্তরে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এর মাধ্যমে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নত হয়। পরের প্রশ্ন আছে, নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে প্রধান সম্পর্ক কি? দেখো, নির্দেশনা হলো একটি ব্যাপক প্রক্রিয়া যা ব্যক্তির সামগ্রিক বিকাশে সহায়তা করে, অন্যদিকে পরামর্শ দান হলো এই নির্দেশনারই একটি বিশেষায়িত অংশ। নির্দেশনা যেখানে তথ্য ও পথ নির্দেশ দেয়, পরামর্শ দান সেখানে গভীর মানসিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানে মনোনিবেশ করে। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার দুটি কাজ। 1 নম্বর হচ্ছে পেশা সম্পর্কিত তথ্য সরবরাহ, বিভিন্ন পেশা ও কর্মক্ষেত্রের চাহিদা, সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা। উপযুক্ত পেশা নির্বাচন। 2 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা এবং ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপযুক্ত পেশা বেছে নিতে সাহায্য করে। তারপর দেখো, শিক্ষামূলক নির্দেশনার দুটি গুরুত্ব লেখো। শিক্ষামূলক নির্দেশনা, শিক্ষাগত সমস্যা সমাধান, এটি শিক্ষার্থীদের পঠন পাঠন পদ্ধতি, পরীক্ষার উদ্বেগ এবং শিক্ষামূলক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। আর হচ্ছে সঠিক কোর্স নির্বাচন, শিক্ষার্থীদের সামর্থ্য লক্ষ্য অনুযায়ী সঠিক কোর্স বা বিষয়ধারা নির্বাচনে সাহায্য করে। তারপরে কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিগত নির্দেশনা কেন প্রয়োজন? কৈশোর একটি দ্রুত পরিবর্তনের সময়, যেখানে কিশোরীরা মানসিক চাপ, সম্পর্কজনিত সমস্যা, আত্মপরিচয় সংকটের সম্মুখীন হয়। ব্যক্তিগত নির্দেশনা তাদের এই মানসিক
ও সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় সাহায্য করে, সুস্থ ব্যক্তিত্ব গঠনে অপরিহার্য। তারপরে পরামর্শদানের দুটি কৌশল কি কি? পরামর্শদানের দুটি কৌশল, একটা হচ্ছে নির্দেশনামূলক কৌশল, যেখানে পরামর্শদাতা সক্রিয় ভূমিকা নেন এবং সরাসরি পরামর্শ দেন। আর হচ্ছে অনির্দেশনামূলক কৌশল, যেখানে পরামর্শ প্রার্থী সক্রিয় ভূমিকা নেন এবং পরামর্শদাতার সহায়তায় নিজের সমাধান খুঁজে বের করেন। তারপরে দেখো নির্দেশনামূলক পরামর্শদানের দুটি সুবিধা লেখো। নির্দেশনামূলক পরামর্শদানের দুটি সুবিধা হলো, 1 নম্বর হচ্ছে দ্রুত ও সময় সাশ্রয়। পরামর্শদাতার সক্রিয় ভূমিকা থাকার ফলে এটি তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারে। 2 নম্বর হচ্ছে অক্ষম পরামর্শ প্রার্থীর জন্য উপযোগী। যে সকল পরামর্শ প্রার্থী সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ অক্ষম বা যাদের সময় কম, তাদের জন্য এটি খুবই কার্যকর। তারপরে অনির্দেশনামূলক পরামর্শদানের দুটি সুবিধা। অনির্দেশনামূলক পরামর্শদানের দুটি সুবিধা হচ্ছে, একটা আত্মনির্ভরশীলতা বৃদ্ধি আর একটা হচ্ছে আত্ম উপলব্ধি। তারপরে দেখো সমন্বিত পরামর্শদানের একটি সুবিধা। সমন্বিত পরামর্শদানের প্রধান সুবিধা হলো এর নমনীয়তা। এটি পরামর্শ প্রার্থীর নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী নির্দেশনামূলক এবং অনির্দেশনামূলক কৌশলগুলির মধ্যে সবচেয়ে উপযুক্ত কৌশলটি নির্বাচন করতে পারে, যা প্রক্রিয়াটিকে সর্বাধিক কার্যকারী করে তোলে। তারপরে দেখো ব্যক্তিগত পরামর্শদান ও দলগত পরামর্শদানের মধ্যে একটি পার্থক্য। ব্যক্তিগত পরামর্শদান দেখো বলছে সম্পর্কের প্রকৃতি, এটি একজন পরামর্শদাতার সাথে একজন মাত্র পরামর্শ প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে এটি একজন পরামর্শদাতার তত্ত্বাবধানে একই সময় একাধিক পরামর্শ প্রার্থীর সাথে পরিচালিত হয়। নির্দেশনা ও শিক্ষার দুটি পার্থক্য। নির্দেশনা হচ্ছে দেখো নির্দেশনায় কী বলা হচ্ছে দেখো, নির্দেশনায় হচ্ছে জ্ঞান ও দক্ষতার সঞ্চারণ এবং অর্জন। এখানে হচ্ছে ব্যক্তিগত সমস্যার সমাধান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃতি কি, এটি ব্যাপক, ঠিক আছে, এটি ব্যাপক এর এবং আনুষ্ঠানিক, আর এটি শিক্ষার একটি বিশেষায়িত সহায়ক প্রক্রিয়া। পরের প্রশ্ন, একটি ভালো নির্দেশনার কর্মসূচির দুটি লক্ষ্য কী? একটি ভালো নির্দেশনা কর্মসূচি। একটি ভালো নির্দেশনা কর্মসূচির লক্ষ্য সামগ্রিক বিকাশ, শিক্ষার্থীর ব্যক্তিগত, সামাজিক, শিক্ষাগত এবং বৃত্তিমূলক সকল দিকের সুষ্ঠু ও সুসংগত বিকাশকে উৎসাহিত করা। আর হচ্ছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, শিক্ষার্থীদেরকে তাদের সামর্থ্য, আগ্রহ ও সুযোগ অনুযায়ী বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সাহায্য করা, যাতে তারা ভবিষ্যৎ জীবনে চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম হয়। তারপর দেখো বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা কী? বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা হলো বিভিন্ন পেশা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও সমাধান করা এবং শিক্ষার্থীদের আগ্রহ, সামর্থ্য, মূল্যবোধ অনুযায়ী উপযুক্ত পেশা বেছে নিতে উৎসাহিত করে এর জন্য সেমিনার আয়োজন করা। তারপর দেখো একজন ভালো পরামর্শদাতার দুটি গুণাবলী লেখো। একজন ভালো পরামর্শদাতার গুণাবলী, 1 নম্বর হচ্ছে দেখো সহানুভূতি ও সহমর্মিতা, আরেকটা হচ্ছে গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা। এগুলো বিস্তারিত লিখতে হবে যেগুলো পয়েন্টটা আছে। তারপরে শিক্ষামূলক নির্দেশনার জীবনের কোন স্তরে প্রয়োজন? শিক্ষামূলক নির্দেশনা মানুষের জীবনের প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি পর্যায়ে প্রয়োজন। মাধ্যমিক স্তরে বিষয় নির্বাচন এবং উচ্চ শিক্ষা স্তরে কোর্স ও প্রতিষ্ঠান নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাগত সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি অপরিহার্য। বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে এখানে আলোচনা করা হলো।